ঝিনুক সংখ্যক দীপুর নেতৃত্বে পক্ষে বলবেন রাকেশ চন্দ্র পাল, রণজয় তালুকদার। সিরাজ দেবনাথের নেতৃত্বে বিপক্ষে বলবেন সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বে বিপক্ষে বলবেন সিরাজ দেবনাথ এবং সৈয়দ মুস্তফা। প্রথম পক্ষে বলছি তাদের উদ্বোধনী মানে তাদের মতামত ব্যক্ত করা। ধন্যবাদ মানিত মডারেটর এবং আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত মডারেটর এবং সম্মানিত বিচারক মণ্ডলী। আজকের বিতর্কের বিষয় হচ্ছে পাঠদানে কার্যকর প্রযুক্তি একমাত্র মানে পন্থা যে মানে এই ডিজিটাল ব্যবস্থাপনায় আধুনিক ব্যবস্থাপনায় মানে পাঠদানকে ফলপ্রসূ করতে পারে আমার মতে প্রযুক্তি। যেমন প্রযুক্তির মধ্যে আমরা কম্পিউটার মানে ল্যাপটপ, প্রজেক্টর, হ্যাঁ, তারপরে ডিজিটাল বোর্ড, তারপর ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা মানে ডিজিটাল বোর্ডে সেটা উপস্থাপন করতে পারি এবং উপস্থাপন করে মানে শিশুদের হৃদয়গ্রাহী, হ্যাঁ, তাদের চিন্তনের সাথে সেটা মানে সামঞ্জস্যপূর্ণ হয়ে গড়ে উঠতে পারে। এই জন্য আমরা আজকের এই প্রযুক্তিকে আমরা আমাদের শ্রেণিকা ব্যবস্থাপনায়, আমাদের পাঠদান শিক্ষণ শেখানো ব্যবস্থাপনায় সেটাকে যথাযথভাবে মানে প্রয়োগ করেই আমরা আমাদের মানে শিক্ষণ শেখানো কার্যক্রমের বিষয়টাকে ফলপ্রসূ করতে পারি বলে আমার বিশ্বাস। আর মানে বিপক্ষ দলের আমার বিষয় হলো সব পাঠে প্রযুক্তির ব্যাপার সঠিক মর্মে আলোচনা। স্যার, আমি মনে করি যে সব পাঠে এই প্রযুক্তির ব্যবহার কার্যকর না, তার প্রয়োজন নেই স্যার। যেমন ধর্মীয় বিষয়ে যদি কোনো পাঠ উপস্থাপন করা হয় সেখানে আমি মনে করি স্যার ওই প্রযুক্তির ব্যবহার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এটার কোনো বাস্তবতা আমি মনে করি না। সেই জন্য স্যার ধর্মীয় এবং অন্যান্য কিছু কিছু বিষয় আছে, সব ক্লাসে যে প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সেটাতে কার্যকর মানে ভূমিকা রাখবে সেটা আমার আমি মনে করি না। এবং অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তি লাগে, কিন্তু এসব ক্ষেত্রে লাগে কাজে আমি মনে করি স্যার সব পার্টেই কিন্তু প্রযুক্তি লাগবে যেমন কোনো কথা নয়। স্যার সেই কারণে আমি মনে করি যে ধর্মীয় বিষয় প্লাস আরও কিছু কিছু বিষয় আছে যেটা স্যার এক্ষেত্রে স্যার যে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন নেই স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি অনুরোধ করছি। মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত আমার বন্ধুগণ এবং আমার বিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমরা সঙ্গত কারণেই আজকের এই পক্ষে আমাদের অবস্থানটা, কারণ হচ্ছে আমরা প্রযুক্তি ছাড়া, বর্তমান যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমি যদি আপনারা বলেন ডিজিটাল কন্টেন্ট বা মাল্টিমিডিয়া, কিন্তু আমি আজকে যে কলমটা ব্যবহার করছি এটাও একটা প্রযুক্তি, আমি যে পাঠ্যপুস্তক ব্যবহার করছি এটাও প্রযুক্তি, আমি যে চকটা ব্যবহার করছি শ্রেণী পাঠদানের ক্ষেত্রে সেটাও প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া আমি মনে করি যে শ্রেণী পাঠদান, কার্যকর শ্রেণী পাঠদান এটা একেবারেই অসম্ভব। এই জন্য আমি আজকের পক্ষে। আজকে স্যার ধর্মীয় বিষয় বলছেন, ধর্মীয় বিষয়ে এখন প্রযুক্তি, আমি যে ধর্ম বইটা পড়াচ্ছি, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সেটা কি প্রযুক্তি না? আমার বিপক্ষের বন্ধুরা কি এটা অস্বীকার করতে পারবেন? আজকে হ্যাঁ, সেটাও প্রযুক্তি। কাজেই জীবনের শুধু শ্রেণীকক্ষে কেন, শ্রেণীকক্ষের বাইরে বর্তমান জীবনে প্রযুক্তিকে অস্বীকার করে বা প্রযুক্তিকে বাদ দিয়ে চলার কোনো উপায় নেই আমরা মনে করি। এই জন্য আজকে আমরা প্রযুক্তির পক্ষে আমাদের অবস্থান। আরও যদি বলি, আপনি উঠতে বসতে খেতে সব কিছুতেই প্রযুক্তি। আর আমাদের শ্রেণীকক্ষে যেটা, সেটা তো অবশ্যই প্রযুক্তি নির্ভর। আমাদের বিদ্যালয়ের যতগুলো বিভিন্ন টুলস ব্যবহার করি, যেগুলো খেলনা যাই বলি আমরা, সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে যেসব বিষয় আমরা ব্যবহার করি, সব ক্ষেত্রে আমি প্রযুক্তি দেখি। এখানে প্রযুক্তি ছাড়া আমি খুব একটা নেই। তাই আমি এই আজকের বিতর্কের বিষয়ের পক্ষে আমার অবস্থান। ধন্যবাদ
হ্যাঁ বিজ্ঞ মডারেটর, ধন্যবাদ আমার বিপক্ষ দলের বন্ধুদের। বক্তাকে তার সুন্দর উপস্থাপনের জন্য এখন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য উপস্থাপন করবেন। উপস্থিত বিজ্ঞ মডারেটর, উপস্থিত আমার পক্ষে বিপক্ষে সম্মানিত এবং প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত অন্যান্য সকলকে ধন্যবাদ। আজকে আমার বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার বিদ্যমান ও অবকাঠামোগত বাধা। আমার বিপক্ষ দলের বক্তা, প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার প্রথম বক্তব্যই ছিল যে প্রযুক্তি একমাত্র অবলম্বন, কিন্তু আমি এটার পক্ষে, আমি এটার পক্ষে নই, অর্থাৎ আমি এর বিপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করছি। আমি মনে করি যে প্রযুক্তি একমাত্র অবলম্বন হতে পারে না। উদাহরণস্বরূপ, অনেক একটা সুন্দর গাভী 10 কেজি দুধ দেয়, কিন্তু এক ফুটা মানে 20টা যদি এই দুধে পড়ে তাহলে দুধটা পুরাটাই নষ্ট হয়ে যায়। এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমি বলবো আমাদের যে অবকাঠামোগত যে বাধাগুলো রয়েছে, প্রথম বাধা হলো যেমন বিদ্যুৎ সংকট। আপনার অনেক প্রযুক্তি আছে, সুন্দর শ্রেণীকক্ষ, প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, আপনিও অনেক মানে প্রযুক্তিবিদ, সব কিছু চালাতে পারেন, কিন্তু আপনার বিদ্যুৎ 10টা থেকে 5টা পর্যন্ত নাই। এখন আপনি কি করবেন? মহামান্য বিচারক মণ্ডলী, আপনি বলেন এই যে তথ্য প্রযুক্তির যুগে এই প্রযুক্তিবিদ কিভাবে তার শ্রেণীকক্ষ পরিচালনা করবেন? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শ্রেণীকক্ষের যদি অভাব হয়, অর্থাৎ আমার বিদ্যালয়ে যদি মাত্র 3টা শ্রেণীকক্ষ থাকে, প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এক শ্রেণীতে পড়বে, প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এক শ্রেণীতে পড়বে, তাহলে ওনার যে সুন্দর এই আধুনিক শ্রেণীকক্ষটি, মাল্টিমিডিয়া থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি উনি কোথায় রাখবেন এবং কিভাবে সজ্জিত করবেন? তাই আমি উপস্থাপন করে আমার বিচারক মন্ডলীকে, এটা হলো যে আমাদের সেই নিবিড় পল্লীতে হাওড়া এলাকাতে নেটওয়ার্কের অভাব, এমনই নেটওয়ার্ক যে আপনার ল্যাপটপ চালাবেন দূরের কথা, আপনার মুঠোফোনটা পর্যন্ত চলছে না। সুতরাং আপনি কিভাবে প্রযুক্তি ব্যবহার করবেন, এটাই আমার মানে যুক্তি করেছেন অবকাঠামো নাকি আমার এই ছিল শ্রেণীকক্ষে প্রযুক্তি কাঠামোগত বাধা, অবকাঠামো তাকে মানে সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন পক্ষ দলের তার জন্য বিরুণ সংঘ দীপু। অভিজ্ঞ বিচারক মণ্ডলী যারা শুনছেন, প্রথমে আমার অবাক লাগে ডিজিটাল যুগে দাঁড়িয়ে যারা প্রযুক্তির বিপক্ষে কথা বলে তারা কোথায় আছে? আজকে যে এখানে কথা বলছে এবং আমাদের যে অভিজ্ঞ ব্লগার মোহাম্মদ আলী ছবি তুলছেন, সেটা কিসের সাহায্য হচ্ছে? এইটা সম্ভবত আমাদের বিপক্ষ দলের বন্ধুদের এই সম্পর্কে সম্যক কোনো ধারণাই নেই। প্রযুক্তির যুগে দাঁড়িয়ে বর্তমান বৈশ্বিক 21 শতাব্দীর গুরুদ্বারায় দাঁড়িয়ে যেখানে যারা প্রযুক্তির বিপক্ষে কথা বলে তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়। আমি একটু পিছিয়ে বলবো, আমরা কদিন আগেও আমরা যখন করোনায় ভুগছিলাম তখন কি উনি শিক্ষক হিসেবে মনে আছে সারা দেশ যখন শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল তখন কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহ কোনো পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয়নি। সেটা কিভাবে হয়েছিল? সেটা হয়েছিল শুধুমাত্র আমাদের প্রযুক্তির সাহায্যে। উনি একটা যুক্তি উপস্থাপন করলেন, বিদ্যুৎ। আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে এখনো যদি আমরা বিদ্যুতের অপেক্ষায় বসে থাকি, ওনার বাড়ি যেখানে আছে দুবালা গ্রাম, সেই গ্রামের পাশেই বিরাট একটা প্রকল্প সেখানে তৈরি হচ্ছে সৌরবিদ্যুৎ। সেই সৌরবিদ্যুৎ সাহায্যে কি উৎপাদন করা না যায়? আমাদের প্রত্যেকের ঘরে, এখানে যারা আছে শিক্ষক মন্ডলী, প্রত্যেকের ঘরে ঘরে আছে সৌরবিদ্যুৎ, প্রত্যেকের ঘরে ঘরে আছে আইপিএস। সেটার সাহায্যে আমরা সহজেই, তাছাড়াও যেটা বললেন একটু আগে বললেন মোবাইল অফ হয়ে যায়, উনি আসলে মূর্খের যুগে বসবাস করছেন। জানেন 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই কথাটা উনি কীভাবে বলতে পারেন? যেখানে 6000 লিলিয়ামের একটা মোবাইল চালাতে সেটা চার্জ যদি শেষ হয়ে যায়, আমাদের সবার পকেটে থাকে একটা পাওয়ার ব্যাংক, সেটার সাহায্যে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের চার্জ দিতে সমর্থ হয়ে আমাদের সেই মোবাইলটাকে। কাজে প্রযুক্তি এখানে দাঁড়িয়েছে, আমরা আজ থেকে কলম দিয়ে লিখি, সেটাও প্রযুক্তি। ডিজিটাল কন্টেন্ট, আমরা যে 14 দিনের যে আমরা একটা আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করি, সেই প্রশিক্ষণ গ্রহণের জন্য উপজেলার প্রত্যেকটা শিক্ষককে মুখিয়ে থাকে কখন আমাকে ডাকবে। আপনি উপজেলার শিক্ষা অফিসার হিসাবে এটার ভুক্তভোগী অবশ্যই। সেখানে ট্রেনিংয়ে দেখা যায়
আমাদের যে যারা 25-50 শিক্ষক যারা যায় তাদেরকেও আমি দেখেছি সারা রাত জেগে কাজ করে কন্টেন্ট তৈরি করতে। সেটা যদি তাকে প্রযুক্তির প্রতি যদি তার মোহই না থাকতো, তো একটা শিক্ষক 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত ট্রেনিং করার পরেও রাতে 2টা-3টা পর্যন্ত কন্টেন্ট নির্মাণে সে সারাদিন বসে থাকতো না, এবং সেই কন্টেন্ট আপলোড দিয়ে তাকে সারা নির্মাতা হওয়ার জন্য প্রতিযোগিতায় থাকতো না। প্রতিযোগিতায় যদি না থাকবেন তাহলে আজকে ট্রেনিং এখানে আসছেন, সেই যে গড়িটার দিকে আমরা তাকিয়ে থাকি, গড়িটার প্রযুক্তির একটা ছোঁয়া। এই যে ফ্যান ঘুরছে, ইলেকট্রিক লাইট জ্বলছে, সবগুলি প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া কি হয়? আমাদের ক্লাসরুম আজকে প্রত্যেকটা ক্লাসরুম সরকার চাচ্ছে দেশের প্রত্যেকটা ক্লাসরুম ডিজিটালাইজ হোক। ডিজিটাল ক্লাসরুম ছাড়া কখনো পাঠদান, আমরা গতানুগতিক যুগে পাঠদান করেছি ঠিকই, কিন্তু আমরা প্রযুক্তির সাথে সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। এখানে আছে একটা কি প্রজেক্টর, সেই প্রজেক্টরের ছাড়া কখনো কি কোনো ট্রেনিং? আমাদের বিজ্ঞবন্ধু সৈয়দ রুহুল আমিন সাহেব একসময় ট্রেনার ছিলেন। কোনো কিছুই বর্তমান সময়ে প্রযুক্তির উপরে সব কিছু দাঁড়িয়ে। আমরা এখনো ফলো করি মোবাইলে আপনি কি তথ্য দিলেন, সে তথ্যের উপর নির্ভর করে আমরা এগিয়ে যাই আমাদের ভবিষ্যৎ পন্থা। কালকে যে আমরা মহেশকরা যাব, সেটাও কিভাবে যাব, সেটাও প্রযুক্তির একটা আবিষ্কার, মোটর বাইকে চলে। বিজ্ঞ বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা এখনো সে মানদাতা আমলের গোড়ামির যুগ ছেড়ে আসুন, আমরা সামিল হই যে প্রযুক্তি একমাত্র পন্থা যার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে গেছি, এগিয়ে যাচ্ছি, আরও ভবিষ্যৎ এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার বিপক্ষ দলের বন্ধু জিরুক সম্পাদকু তিনি যে বক্তব্য পেশ করেছেন অত্যন্ত কড়া। সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ মডারেটর এবং যারা শুনছেন তারা সকলের মধ্যে এখানে বিষয়টা ছিল কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহার। লেখা আছে একমাত্র পন্থা, শুধুমাত্রই বলছে যে একমাত্র পন্থাই হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা। আমরা এটা বিভক্ত অবস্থান নিয়েছি। কেন একমাত্র পন্থা হতে পারে না? শ্রেণীকক্ষে পাঠদানের জন্য একমাত্র পন্থা হতে পারে, অন্যতম পন্থা হতে পারে, আমরা সম্পূর্ণ বিরোধী না, কিন্তু একমাত্রই পন্থা এই বিষয়টার উপরে আমি বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যেমন ধরেন প্রযুক্তির কথা উনি উদাহরণ দিয়েছেন যে করোনাকালীন সময়ে আমরা যখন পাঠদান করতে ব্যর্থ ছিলাম ক্লাসরুমে, তখন আমরা ব্যবহার করছি কি কন্টেন্ট। এই সময় দেখা গেছে যে শুধুমাত্র আমরা এটা এই বক্তব্য বারংবার হয়েছে, বক্তব্য দেওয়া কাজ সার হয়েছে, কিন্তু অরিজিনাল সত্যিকার তো কোনো কাজ হয় না। এটা আমার সাথে একমত পোষণ করবেন। এরপরে রয়েছে এটা কি যে আমরা প্রযুক্তি ব্যবহার করলে খরচ বেশি, এবং এই যে বিদ্যুতের ব্যবহারের কথা বলছে যে আমাদের সার্বিক অবকাঠামোগত সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছি নাই, যা আমরা সকল ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়ে গেছে, কার্যকর শ্রেণীকক্ষ নাই আমাদের, এভাবে আমাদের অনেক সমস্যা রয়ে গেছে। তারপরে এটার মেরিটসের চেয়ে ডিমেরিট বেশি। বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পারছে, আসক্ত হওয়ার ফলে ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা অংশগ্রহণ করতেছে, ফলে তারা পাঠদানের চেয়ে বেশি সময় নষ্ট হইতেছে। এতে করে ব্রেনের মধ্যে আমাদের যে অংশটা পড়াশোনার প্রতি মানে সক্রিয় থাকে, এই অংশটা কি হইতেছে, লুপ্ত হইতেছে। তারা অনেক সময় শারীরিকভাবে বৈকল্য দেখা দিতেছে। এতে নেশাগ্রস্ত বড় হইয়া তাদের যে লক্ষ্য ওইটা অর্জন করতে পারতেছে না। তার এইটা স্যার প্রযুক্তি নামে এটা একটা দুর্গতি ছাড়া আর কিছুই না। আমরা যেমন ধরেন স্যার, আমরা সমাজ, বিজ্ঞান, ধর্ম বিভিন্ন সাবজেক্টই কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে, কিন্তু সকল ক্ষেত্রেই যে প্রযুক্তির কার্যকর হবে, যেমন আমাদের উদাহরণ এরকম যে বাস্তব, অর্ধবাস্তব, আমরা যে এই যে উপকরণগুলো যে আমরা ব্যবহার করি, অনেক জিনিস আমরা ক্লাসরুম ছাড়া অন্য জায়গায় বাইরে গিয়ে আমরা দেখাতে পারি। এইগুলো শুধুমাত্র ওই যে অর্ধবাস্তব এই ভার্চুয়াল জগতে সব কিছু দেখলেই যে আমার বাচ্চা একবারে ব্রিলিয়ান্ট হবে, উন্নতি হবে, একমাত্র পন্থা, আমি এর তীব্র বিরোধিতা করছি। ধন্যবাদ সকলকে। উপস্থাপনের জন্য আজকে আমরা যে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম, আসলেই খুব ভালো লেগেছে। আমাদের কিছু অলসতা আছে, আমরা নিজেরা গোটায় রাখতে চেষ্টা করি, আমরা কিন্তু নিজেরা মেলে ধরি না। আসলেই যদি আমরা ধরি কিছু বেশি পাওয়া যাবে। আজকের টপিক ছিল একমাত্র পন্থা প্রযুক্তি শ্রেণীকক্ষে। একমাত্র পন্থা প্রযুক্তি, দুই পক্ষেই তাদের যুক্তি গ্রহণযোগ্যতা আছে, দুই পক্ষেরই আছে। আমি কোনো পক্ষেই বিজয় ঘোষণা করতে, তবে বর্তমান যুগের যে সময়ে আমাদের প্রযুক্তিকে ছাড়া চলবে না। এর বড় কথা, প্রযুক্তিকে আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং আশ্বস্ত করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে। ধন্যবাদ সকলকে।